দর্শক, দেশের সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হলো একদিনে গত ২৪ ঘন্টায় ৪০০৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বাংলাদেশে। শনাক্ত হয়েছে আসলে, এবং আবারও ৪৩ জন নতুন করে নাম লিখেছেন মৃত্যুর মিছিলে। এবং যেটি আসলে বলা হচ্ছিল যে সামনের দিন বেশ ঝুঁকিপূর্ণ, সেই তথ্যগুলো আসলে তেমনটাই প্রমাণ করছে। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করতে চাই। লাগাম টানতে কি করা উচিত, সরকার যা করছে তা আসলে কতটা যথেষ্ট, টেস্ট নিয়ে অনেক রকম ভোগান্তি, সেই বিষয় নিয়েও মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। এমন বাস্তবতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। দর্শক, আমরা আমাদের সঙ্গে দুজন অতিথি যোগ দিয়েছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন এম এ আজিজ, যিনি সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আসলে নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে একটু আমাদের হাতে বেশ কিছু তথ্যপত্র আছে দর্শক, সেগুলো একটু দেখে আসতে চাই। প্রতিদিনের মতো বিশ্ব পরিস্থিতি করোনার, একই সঙ্গে বাংলাদেশ ভারতের যে করোনার সংক্রমণ মৃত্যু, সেসব তথ্য একটু দেখে আসতে চাই। প্রথমেই দেখে আসতে চাই সারা বিশ্বে সংক্রমণ এখন পর্যন্ত যেটি তথ্য বলছে, ৮৩,২৭,১৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বজুড়ে, এবং এখন পর্যন্ত মারা গেছে ৪,৪৮,০৯৮ জন, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ লাখ মানুষ। খুবই সন্তোষজনক বিষয় আসলে, ৪৩ লাখ মানুষ, ৫০ ভাগের বেশি মানুষ বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন। একটু বিভিন্ন দেশের দিকে নজর দিতে চাই। তালিকার ১ নম্বরে এখন পর্যন্ত আসলে যুক্তরাষ্ট্র, ২,২,২,২,২,২,১৯,৮০৩ জন আসলে আক্রান্ত। ব্রাজিল জুড়ে আক্রান্ত ২ নম্বরে, ৯,৩৪,০০০ আক্রান্ত ব্রাজিলে, মারা গেছে ৪৫,৫৮৫ জন, এবং ৮৫ জন। ভারতে সংক্রমণ হয়েছে ৩,৬০,০০০ মানুষের মধ্যে, এখন পর্যন্ত মারা গেছে ১২,০৬৫ জন। দেখতে পাচ্ছেন আসলে খুব খারাপ অবস্থা। রাশিয়ার অবস্থা বেশ খারাপ, ৫,৫৩,০০০ আক্রান্ত, মারা গেছে ৭,৪৭৮ জন। আমরা একটু বাংলাদেশের অবস্থা দেখতে চাই। বাংলাদেশের যেমনটা বলছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ৯৮,৪৮৯ জন আসলে আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ১৩০৫ জন, এবং সুস্থ হয়েছেন ৩৮,১৮৯ জন। এক নজরে একটু ভারতের অবস্থা দেখে আসতে চাই। ভারতে আসলে সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬০,৭৯৫ জন, মারা গেছে ১২,০৬৫ জন, এবং সুস্থ হয়েছেন ১,৯১,০০০। এখানেও ৫০ ভাগের বেশি মানুষ আসলে সুস্থ হয়েছেন। জি, আমরা একটু আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে এম এ আজিজ আছেন, সিনিয়র সাংবাদিক। আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। এম এ আজিজ, সব মিলিয়ে একটা বিষয় একটু জানতে চাই, যে বিষয় নিয়ে আসলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। রেড জোন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি, যদিও এর আগেই আপনার ঢাকা শহর বা বিভিন্ন এলাকার রেড জোনের খবর এসেছে, চিহ্নিত করার খবর। একটু জানতে চাই, সময়ক্ষেপণ কেন আপনার কাছে মনে হচ্ছে, কেন সময়ক্ষেপণ হচ্ছে? আজও বৈঠক ছিল, চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। স্থানীয় সরকার বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে করোনা প্রতিরোধে রেড জোন, ইয়েলো, গ্রিন জোন করার দায়িত্ব আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সময়ক্ষেপণ হচ্ছে কেন, কি মনে হয় এম এ আজিজ? মূল কারণ যেটা বরাবর থেকে দেখে আসছি, যে আন্তঃমন্ত্রণালয়, অর্থাৎ মন্ত্রণালয় এবং আন্তঃমন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ যে ডাইরেক্টরেট গুলো, এখানে বরাবরই সমন্বয়, এটার কারণেই সিদ্ধান্ত। তারপরেও আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এই যে বিভিন্ন সময়ে, আমি পুরন কথার দিকে যাচ্ছি না, এই যে দোকান খোলা, গার্মেন্ট খোলা, যানবাহন খোলা, ইন্ডাস্ট্রি খোলা, এইসব ক্ষেত্রে আপনি স্বয়ং ১৪ দল থেকে শুরু করে বিরোধী দল, আমাদের দেশের বিশেষজ্ঞ মহল, সবাই কিন্তু বলেছে আরেকটু সময় নেওয়া উচিত, আরেকটু সময় নেওয়া উচিত, কিন্তু সিদ্ধান্ত কোত্থেকে চলে আসতেছে। সুতরাং এইটা স্টিয়ারিং কমিটি আছে, উপদেষ্টা কমিটি আছে, ডাক্তারদের প্রথম দিকে একটা ৫০০ সদস্য বিশিষ্ট কমিটি করছে, কমিটির লোকজন টকশোতে আসে, তারাও বলে দেখি যে ভিন্ন কথা। অর্থাৎ এখানে কোনো সমন্বয় বলে কিছু নাই। এই কারণেই এই লকডাউন যে করবে, এখন যে পর্যায়ে এসে লকডাউন করতে চাচ্ছে এলাকা ভিত্তিক, এটা বাস্তবসম্মত কিনা, এটার ক্ষেত্রেও আমি এইসব কমিটির ভিতরে কি আলোচনা হয়েছে, কি হচ্ছে আমরা জানি না। এবং আজকেও দেখেন কয়েকজন
মন্ত্রী, বড় বড় মন্ত্রী বলেন, তাদের কথা, এক্সপার্টদের কথা, কমিটির লোকদের কথার ভিতরে নানান লকডাউন নিয়ে নানান কথা পরিষ্কার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গত পরশু দিনেও তার টকশোতে কথা শুনলাম, তিনি একরকম বলছেন, অন্যরা অন্যরকম বলছেন। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে করোনার পরিস্থিতিটা এমন জায়গায় এসছে, আমাদের অনেকগুলো পথ আমরা সুযোগ পেয়েছিলাম, প্রত্যেকটা সুযোগে আসবো, আমরা আসলে পেছনে যেতে চাই না, সুযোগ পেয়েছিলাম, আমরা সামনের দিকে তাকাতে, আমরা আসবো আপনার কাছে, আবার আসবো। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি একটু জানতে চাই যে বিষয়টি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, এই যে রেড জোন, কতটা সমন্বয় দেখছেন, যেটি অনেক বেশি জরুরি এসব সিদ্ধান্ত বাস্তবায়নে? না দেখুন, আপনাকে আমি বলি, এই পুরো জোনাল পলিসিটা সমন্বয় ছাড়া এটা করাই সম্ভব না। এটা সমন্বিত একটা প্রয়াসের মাধ্যমেই হচ্ছে। এখানে দেখেন হেলথ মিনিস্ট্রি এখানে লিড করছে, কারণ এটা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু হেলথ মিনিস্ট্রি করবে না, এটা কিন্তু করবে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার অধীনে অন্যান্য। এখানে এলজিআরডি এর একটা ভূমিকা আছে, জনপ্রশাসনের একটা ভূমিকা আছে, তারপরে ম্যাপিং এর যে কাজটা, ডিজিটাল ম্যাপিং এর কাজটা করছে আইসিটি মন্ত্রণালয়, তাদের একটা ভূমিকা আছে। তারপরে আপনি যখন রেড জোন করে লকডাউন করবেন 15-20 দিনের জন্য, তখন এখানে দিন আনে দিন খাওয়া লোকগুলোকে যে খাবার পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের এখানে ইনভলভমেন্ট আছে। সবাই মিলেই কিন্তু এই কাজটি করছে। আপনার আজ থেকে 17 দিন আগে তারা একটা মিটিং করেছিল সবাই মিলে, সেই মিটিং এর পরে তারা কিন্তু অফিসিয়ালি ঘোষণা দিয়ে বলেছিল যে তারা এই ধরনের একটি জোনাল পলিসি নিতে যাচ্ছে। সেই ঘোষণার পরে এখন পর্যন্ত তারা অনেকগুলো মিটিং করেছে, এবং সেই প্রত্যেকটা পলিসির পেছন দিকে কিন্তু আছে কারা? এপিডেমিওলজিস্ট এন্ড এক্সপার্টস। তারা কারা? এখানে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটা এটা নিয়ে কাজ করে? আইডিসিআর এর যারা আছেন, চিফ সায়েন্টিফিক অফিসার আমাদের যিনি আছেন ডক্টর আলমগীর, উনি একজন এপিডেমিওলজিস্ট। এবং এখানে এই যে আপনার মোস্তাক সাহেব যিনি আসেন, আপনাদের টক শোতে মাঝে মধ্যে আসেন, WHO যে পূর্ববর্তী সময় পরামর্শক ছিলেন, এখন আইডিসিআর কে পরামর্শ দেন। এবং দেশি বিদেশি আরো অনেক এক্সপার্ট আছেন যারা জেনুইন সায়েন্টিস্ট, হ্যাঁ, যারা কোনো সংগঠন বা অন্যান্য কিছুর সাথে সম্পৃক্ত নন। তারাই এখানে পলিসিগুলোতে হেল্প করছেন, তার ভিত্তিতে মন্ত্রণালয়গুলো সমন্বয় করছে এবং ব্যুরোক্রেসির মাধ্যমে আপনার ইভেন্চুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এখন এটা কেন সময় লাগছে? সময় লাগার একটা কারণ হচ্ছে তারা একটু অ্যানালাইজ করছে গোটা নেশন ওয়াইড যে যখন লকডাউনটা করেছিল, কোথায় কোথায় ব্যর্থতা ছিল, ভুল হয়েছে, ত্রুটি ছিল, সেগুলো কিভাবে রিঅ্যানালাইজ করে রিফর্মুলেট করা যায়, যাতে করে আপনার রেড জোন যেগুলো হবে এবং ইয়েলো জোন হবে, এখানে খুব স্ট্রিক্ট লকডাউন যাতে করতে পারে। পলিসিটা কি, প্রিন্সিপালটা কি, সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আপনি যখন লকডাউন মানে করলেন, সাধারণ ছুটি ঘোষণা করলেন লকডাউন করার উদ্দেশ্যে, লকডাউন তো আপনি চাইলেই করতে পারেন না, এটা তো আপনার করতে হবে কি, একটা ইনস্ট্রুমেন্ট টুল লাগবে। সেই টুলটা কে বা কারা? ল এনফোর্সমেন্ট এজেন্সি। এখন গোটা বাংলাদেশে যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনার যে রিসোর্স আপনি ডিপ্লয় করলেন, দেখা গেল কতগুলো দুর্ঘটনা ঘটলো। একটা দুর্ঘটনা ঘটলো যে গার্মেন্টস এর ওয়ার্কাররা চলে আসলো, আরেকটা ঘটলো হচ্ছে ঈদের আগে আমরা দেখলাম। তো কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলি তৈরি হয়েছিল। এখন তারা প্ল্যান করছে রেড জোন, জোনাল লকডাউনে, যেটা যে বাংলাদেশের 20% এলাকায় ইনফেকশন অনেক বেশি, 80% ইনফেকশন, আর 80% এলাকায় 20% ইনফেকশন। তাহলে আমি যদি 20% এলাকায় যেখানে ইনফেকশন 80%, সেখানে যদি জোনাল লকডাউনের মাধ্যমে আমার রিসোর্সকে কনসেন্ট্রেট করতে পারি, অনেক বেশি ডিপ্লয় করতে পারি, করে আমি অনেক বেশি স্ট্রিক্ট করতে পারবো ওই এলাকাগুলোর ভিতরে রেড জোনের মধ্যে মানুষের মুভমেন্ট। মানুষের মধ্যে ধরেন আমি দেখি যে মেজরিটি মানুষ সচেতন এবং কনসিয়াস, কিন্তু অল্প কিছু মানুষ। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেসব কথাবার্তা, বিষয়টি কি এমন হলে ভালো হয় কিনা যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই গণমাধ্যমে আসলে সুবিধা হয় কিনা, নাকি ছোটখাটো তথ্য আগে চলে আসলে অসুবিধা হয়ে যাচ্ছে, বিভ্রান্তি বাড়ছে? হ্যাঁ, আই এগ্রি, টোটালি এগ্রি উইথ ইউ। গভর্নমেন্ট অফিশিয়ালি একবার বলেছে, সেটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি প্রথম যখন তারা 17 দিন আগে মিটিং করলো। জি, আসবো আমরা একটু, তথ্য প্রযুক্তিতে অসুবিধা নিশ্চয়ই পাবো আপনাকে আবারও। আমরা একটু অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। জি, অধ্যাপক এম এ আজিজ, আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আসলে যে হারে বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুতে নতুন নতুন নাম যোগ হচ্ছে এবং বেশ ঊর্ধ্বগতি, এখন আপনার কাছে জানতে চাই সিদ্ধান্তগুলো কতটা দ্রুত দরকার, কারণ লাগাম টানার জন্যই আসলে লকডাউনের কথা বলা হচ্ছে, সেটি কত দ্রুত হওয়া উচিত মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা অবশ্যই দ্রুত করা উচিত। আমরা যদি দেখি যে এটা সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় ট্রিটমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টের একটা দিক, আর একটা সরকারের সার্বিক সরকারের ব্যবস্থাপনার একটা দিক। দুর্যোগ প্রেক্ষাপটে সরকারের সার্বিক ব্যবস্থাপনা থাকবে
এবং এই ট্রিটমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আসলে নজর দিতে হবে। আর লকডাউনে যে প্রেক্ষাপট ডক্টর আরাফাত সাহেব আসলে ডিটেইলস বলেছেন, আমার মনে হয় এই মুহূর্তে এই জোনাল যে এলাকা ভিত্তিক যে লকডাউন, এটা আসলে দ্রুত কার্যকর করা উচিত। এটা দ্রুত কার্যকর করলেই সংক্রমণের হারটা অনেক কমে যাবে। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাগুলো আরো আপডেট করতে হবে। আমরা খুব লক্ষ্য করছি যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ সহ বিভিন্ন আমাদের চিকিৎসা পেশার সাংবাদিক আগের চেয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমাদের চিকিৎসা পেশায় 40-এর অধিক চিকিৎসক ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং এইটা এক ধরনের আমাদের পেশায়ও একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমার মনে হয় ডাক্তার এম এ আজিজ, আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে মূল সংকটটা আসলে কোথায় দেখছেন? আমরা দেখলাম যে বাংলাদেশে 100 দিন পার হয়ে গেল সংক্রমণের। 8ই মার্চ থেকে যদি ধরেন, বিশ্বের অনেক দেশই আসলে 3 মাস পার হওয়ার পরে কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আমরা পারলাম না নানা কারণে। মূল সংকটটা আপনার চোখে আসলে কোথায় মনে হয়েছে? দেখুন, এই সংকট তো এটা বৈশ্বিক সংকট। আমাদের আমরা একটু বাংলাদেশের দিকে আমাদের সাউথ ইস্ট এশিয়ার দিকে যদি দেখেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই অবস্থায়, কিন্তু ভারত তো আমাদের চেয়ে আরো খারাপ অবস্থা। জি, খুবই খারাপ অবস্থা। আমাদের এইখানকার যে সংক্রমণের যে অবস্থানটা, আমাদের যে কার্ভের কথা যেটা বলি, এইটা অন্যান্য ইউরোপের মেঘের মতো না। এটা একটা স্ট্যাটিক অবস্থায় উঠতেছে, আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, এবং এইটা কোন পর্যায়ে যাবে এটা কিন্তু এখনো আমাদের দেশের যারা এপিডেমিওলজিস্ট কিংবা বাইরের এপিডেমিওলজিস্ট এখনো কিন্তু প্রকাশ করতে পারছে না। সুতরাং এইটা কতদিন যাবে, পিকে কবে উঠবে, এটা ইন্ডিয়াও যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু বলতে পারছে না। সুতরাং এই সংকটটা আসলে আমাদের মোকাবেলার ক্ষেত্রে সরকারের আসলে সার্বিক যে ব্যবস্থাপনা কথা বললাম, এবং হাসপাতাল ফ্যাসিলিটির কথা যেটা বলা, এটার আসলে শো ম্যানেজমেন্ট করতে হবে, এবং এটার মোকাবেলার ক্ষেত্রে আমাদের আগাইতে হবে আর কি। সেই ক্ষেত্রে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় আমাদের যে লকডাউন এবং লোকজনের স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মুহূর্তে এই জোনাল পরিস্থিতি যেটা হবে লকডাউন, এটা যদি আমরা জনসাধারণ মেনে চলি, নাগরিকরা মেনে চলি, এবং অন্যান্য সারা দেশে অন্যান্য জায়গায় যেখানে খোলা থাকবে, বিভিন্ন জোনাল পলিসিতে খোলা থাকবে, সেই সুযোগটা থাকবে, সেখানে যদি জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই কিন্তু আমরা এই সংকট উত্তরণের একটা রাস্তা খুঁজে পাবো, এবং আমরা সংক্রমণের সংখ্যাও কমবে এবং মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সেই জায়গাটায় সরকারও কিন্তু সেভাবে হচ্ছে, এবং আমাদেরও নাগরিকদেরও সেভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আমি মনে করি যে এই মুহূর্তে হাসপাতালের দিকে যদি দেখি, এই সংকট মোকাবেলায় এখন এই মুহূর্তে অক্সিজেন ফ্যাসিলিটি বানানো, হাসপাতালের আইসিইউ ফ্যাসিলিটি বানানো, চিকিৎসকদের আপনার ট্রেনিং ফ্যাসিলিটি বানানো, এবং বিশেষ করে এখন ভেন্টিলেটরের চেয়ে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে যে অক্সিজেনটা দেয়, সেইটার ইকুইপমেন্ট সরকারকে আরো ব্যবস্থা করা। জি, আসবো আমি এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তার আজিজ আপনার কাছে আসবো। এম এ আজিজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি জানতে চাচ্ছিলাম যে টেস্টের যে বিষয় এখন চোখে পড়ছে, আসলে টেস্টের বিষয়টি খুবই ভোগাচ্ছে মানুষকে। পর্যাপ্ত টেস্ট তো হচ্ছে না, যদিও আমরা দেখছি যে টেস্টের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে বাংলাদেশে, প্রায় 18,000 মতো টেস্ট এখন হচ্ছে দেশ জুড়ে। আমি জানতে চাচ্ছিলাম যে টেস্ট যারা করতে চাচ্ছেন তাদের অনেকের সময় লাগছে 5 দিন সিরিয়াল পেতে, এবং পরে যেটি হচ্ছে যে ফলাফল পেতে আরও 5 দিন সময় লাগছে। এরকম এই 10 দিন, এইটা যদি কমানো না যায়, সেক্ষেত্রে আমাদের সংক্রমণের ঝুঁকিটা কতটা বাড়ছে মনে হয়, বা আমরা কতটা ঝুঁকিতে থাকছি এই জায়গাটায়? আমার কাছে তো মনে হয় শুধু টেস্টটাই সমস্যা নয়। ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যা কাজ হচ্ছে, যেমন অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা, তারপরে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগতা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রত্যেকদিন 2:30টার সময় যে প্রতিবেদন দেয়, বাস্তবের সাথে তার মিল নাই, দুর্নীতি, এছাড়া যে টেস্ট তো এটা একটা অসম্ভব ব্যাপার। একটা রোগী যখন টেস্ট করতে যায়, তার টেস্ট করারই সে সুযোগ পায় না। টেলিফোন করলে কোথাও ধরে না, গেলে লাইন দিলে লাইন পায় না, 4-5 দিন পরে
অনেক তদবির করে বা কিছু করে টেস্ট দিলে 5-7 দিন পরে 10 দিন পরে যদি টেস্ট পায়, হ্যাঁ, তাহলে তো সেই রোগীর অবস্থা ততক্ষণে কিন্তু খারাপ অবস্থা হয়ে যায়। দ্বিতীয়ত, আপনি যে কোনো ধরনের শরীরে উপসর্গ হলেও কোনো জেনারেল হসপিটাল নিচ্ছে না, অর্থাৎ টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটাই কিন্তু এখন সাধারণ স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এবং এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থা না থেকে আজকে সারা দেশে কিন্তু সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এখন একমাত্র স্বাস্থ্যবিধি মেনে নিজে বাঁচার চেষ্টা করা। সরকারি যে এখন ব্যবস্থাপনা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্যবস্থাপনা, এর মধ্যে দিয়ে বাঁচা যাবে এই আশা এখন খুব কম লোকই করে। আর ইতিমধ্যে আপনি ধরেন যে স্বাস্থ্য যেসব কোভিড হসপিটালগুলো করা হয়েছে, সেখানে যে চিকিৎসা সম্পর্কে ইতিমধ্যে যেসব ফিডব্যাক আমরা পেয়েছি, তাতে সবাই ইতিমধ্যে, এবং প্রচারও আছে, যে উপসর্গ বড় ধরনের যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসে কষ্ট না হয় হসপিটালে না যাওয়া। অনেকেই আমি দেখি তো কথাবার্তায় যে হসপিটালে না, মরে গেলে যদি না পারি, বাঁচতে না পারি, বাসায় মারা যাব, হসপিটালে অন্তত যাবো না। তো এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এবং আপনি যেটা বলতেছেন টেস্ট কারণ হচ্ছে আমরা শুরু থেকে অনেকগুলো স্কোপ পেয়েছিলাম, আমরা কিন্তু চেষ্টাটা ঠিক মতো করি নাই। টেস্টের বিষয়টি যেটি হচ্ছে, টেস্ট তো ধরেন শুরু থেকে একেবারেই শুরু থেকেই মানে একটা পিসিআর মেশিন থেকে শুরু করা, এখন তো প্রায় 60টি পিসিআর মেশিনের টেস্ট হচ্ছে, এবং সবশেষ কথা হচ্ছে বলে প্রায় দিনে এখন প্রায় 15 থেকে 18 হাজারের মধ্যে টেস্ট হচ্ছে। এবং যেভাবে আমি তো বললাম যে ঢাকা শহরে আমরা স্বীকার করছি না, কারণ আমরা জানি যে সংক্রমণ উপসর্গহীন সংক্রান্ত লোক আছে। তো একটা স্টেটমেন্ট তো আসছে যে প্রায় 7 থেকে 7.5 লাখ লোক শুধু ঢাকাতেই আসে। সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যেখানে কোভিড ঢুকি নাই। সুতরাং আপনি টেস্ট এইভাবে করলে ছোট ছোট, এখন এই পর্যায়ে সারা দেশে সারা জায়গায় যখন ছড়িয়ে গেছে, আপনি এখন এই এলাকা ভিত্তিক লকডাউন করে সমস্যার সমাধান করাও সম্ভব না। এটা একদম, যেহেতু এখন ধরেন আমরা যেমন বলছি করোনা জীবন এবং জীবিকা, জীবন জীবিকা না, আপনি বলছেন যে এটা লকডাউন করে সমস্যার সমাধান না, কি করা উচিত মনে হয় আপনার কাছে? সারা বাংলাদেশটাকে এক প্রজেক্টে ধরে এখন আমাদেরকে ক্র্যাশ প্রোগ্রামে যেতে হবে। সেক্ষেত্রে আমি পরিষ্কার বলতে চাই যে আজকে আপনি দেখেন পরিসংখ্যান ব্যুরোর স্ট্যাটিস্টিক্স আছে, বাংলায় আপনার ব্র্যাক একটা সার্ভে করেছিল গত মাসে, তার সার্ভে রিপোর্ট আছে। তারপরে অর্থনীতি সমিতির রিপোর্টে গত সপ্তাহে একটা সমিতি করলো, তাতে দেখা গেছে এখন মানুষের খাদ্যের ধরেন কমপক্ষে 5 কোটি লোকের সাহায্য দরকার। 5 কোটি লোককে যদি 1 মাসের জন্য 6,000 করে টাকা দেন, আমার হিসাবে 30,000 কোটি দরকার। 30,000 কোটি টাকা দিয়ে 1 মাসের জন্য সারা দেশ লকডাউন না, প্রয়োজনে কারফিউ দিয়ে সব আপনার শনাক্ত টিম করে, কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভ করে, এনজিও ইনভলভ করে, সকল দল মত নির্বিশেষে সবাইকে ইনভলভ করে আজকে এদেরকে আইসোলেট করে ফেলতে হবে। আমরা একটু অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আপনি শুনছিলেন নিশ্চয়ই? জি, না শুনছিলাম আর চিন্তা করছিলাম যে এরকম পলিসি যদি গভর্নমেন্ট নেয় তাহলে তো একটা ডিজাস্টার হয়ে যাবে। যাই হোক, আমি আগের বক্তব্য দিতে যে ওই ইন্টারনেট কানেক্টিভিটিটা আমার চলে গিয়েছিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠিয়েছিলেন যে সরকার যখন অফিসিয়ালি একটা ঘোষণা দিবে তার আগে যদি গণমাধ্যমে যখন খবর লিকড আউট হয়ে যায় বিকজ অফ দ্য ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং বের হয়ে যায়, সেগুলো ঠিক আছে এক অর্থে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ক্রাইসিস মোমেন্টে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে। এখন কিন্তু এই কারণে কনফিউশন তৈরি হয়েছে, কারণ সরকার কিন্তু এখনো ঘোষণা দেয়নি, তারা তো প্ল্যানটাকে ম্যাচিউর করবে। অনেক নিটিগ্রিটিস খুঁটিনাটি ছোটখাটো বিষয় তারা এখন কিন্তু আলোচনা করছে, মাথায় রাখছে এবং চিন্তা করছে, বিকজ তারা ফেল করার সম্ভাবনাটাকে সংকুচিত করে আনার চেষ্টা করছে, ভুল করার সম্ভাবনাটাকে কমিয়ে আনার চেষ্টা করছে। তার কারণে তাদের একটু সময় লাগছে, বাট তারা যখন লকডাউনটা এনশিওর করবে, অফিসিয়াল ঘোষণা দিয়ে তারা যাবে, তখন প্রত্যেকটা পলিসি যা যা প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে সবগুলি উত্তর তারা রেডি রেখেছে। কিন্তু অফিসিয়ালি ঘোষণা আসার জন্য আমাদের ওয়েট করা উচিত। টেস্ট নিয়ে কিছু কথা হলো, আপনি বললেন। মোহাম্মদ আরাফাত, আমি একটু যোগ করবো ওই জায়গায়, একটু ইন্টারাপ্ট করছি। আমি প্রথমে যেটি হলো যে রেড জোন নিয়ে কথা হচ্ছে, এর মধ্যেই সাধারণ ছুটির ঘোষণা হলো যে রেড জোনে সাধারণ ছুটি থাকবে। তারপরেই 45 এলাকা ঢাকায় এবং ঢাকার বাইরেও কিছু এলাকায় এটি আসলো, মানে এবং এই এলাকার মধ্যে যারা পড়েছেন যেসব মানুষ,
সেসব চাকরিজীবী ধরে নিলেন তারা এই এলাকায় পড়েছেন, তাদের আসলে ছুটি কিনা। সব মিলিয়ে একটু জানতে চাই এইগুলো আসলে কতটা উতরানো সম্ভব, মানে এই বিভ্রান্তি দূর করার জন্য সরকারের এই পর্যায়ে যারা কাজ করছেন তাদের আরো কত বেশি সতর্ক হওয়া দরকার? হেলথ মিনিস্ট্রি বা স্বাস্থ্য অধিদপ্তর বা আপনার আইডিসি এর থেকে কোনো অফিসিয়াল বক্তব্য এসছে এই জোনাল পলিসিতে আজকে থেকে শুরু হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি না? সেটা আসার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তার আগ পর্যন্ত কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি বিভিন্ন পত্রপত্রিকাতে খবর দেওয়া শুরু করি এটা নিয়ে, তখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। যখন এটা অফিসিয়াল আসবে, ধরেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইসিটি আছে, এলজেডি আছে, সবগুলো মন্ত্রণালয় আছে, মেয়রাল অফিসগুলো আছে, কিন্তু লিড করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাজেই অফিসিয়াল সিদ্ধান্তটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে। যখন আসবে দেন আপনি সব পলিসি ডিরেকশন পেয়ে যাবেন, সব প্রশ্নের উত্তর থাকবে। তারপর আমরা ওইভাবে ফলো করব 15 থেকে 21 দিন, এবং এটা দেখে যদি রিডাকশন হয়, কন্টেইন করা যায় আপনার কমিউনিটি ট্রান্সমিশন, তার ভিত্তিতে পরবর্তী ডিসিশন আসবে। এইটাই কিন্তু বিষয়টা। তার আগে কনফিউশন তৈরি হচ্ছে আননেসেসারি, যেহেতু এই প্ল্যানটা যখন হচ্ছে, এই প্ল্যানিং হওয়ার পর্যায়ে বিভিন্ন পর্যায়ের তথ্য বাইরে লিক আউট হচ্ছে, মিডিয়াতে চলে আসছে এই জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ওয়েট করা উচিত, অফিসিয়াল ঘোষণা আসার আগ পর্যন্ত উই শুড নট গেট কনফিউজ। এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। টেস্ট নিয়ে আপনাকে কি বলতে চাই, যেটা যে আজিজ ভাই বললো টেস্ট যথেষ্ট না। এপ্রিল মাসে আমরা 100-150 টেস্ট করতে পারতাম, 2টো ল্যাব ছিল। এখন তো 60টার মতো ল্যাব আমরা করেছি, 17,500 আজকে টেস্ট হয়েছে। তো এই যে ডেভেলপমেন্ট, এটা কি কোনো ভ্যালু নাই এটার? এই আরটিপিসিআর টেস্ট কি, র্যাপিড টেস্ট কি, প্রেগন্যান্সি টেস্ট যে 2 মিনিটে করে ফেলেন 10 টাকা দিয়ে, এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা টেস্ট প্রসিডিওর। এটার জন্য কিট লাগে, আপনার ল্যাব লাগে এবং টেকনোলজিস্ট লাগে। আপনি কিট কিনে আনতে পারবেন, ল্যাব তৈরি করতে তো এত সহজ না যে এই ধরনের লেভেল 2 ল্যাব আপনি ধাম করে তৈরি করে ফেলবেন রাতারাতি, এবং টেকনোলজিস্ট আরোই কঠিন। তারপর গভর্নমেন্ট এই টেকনোলজিস্টদের আপনার ক্রাশ প্রোগ্রাম দিয়ে ট্রেনিং দিয়ে এটাকে এক্সপ্যান্ড করার একটা ব্যবস্থা করেছে। এগুলো কিন্তু এত সহজ না, মুখে মুখে বলে দেওয়া যায়। আর আপনি বলতে পারেন তাহলে আগে কেন ছিল না? আগে প্রয়োজন ছিল না, 2টোর বেশি ল্যাবের দরকার ছিল না। আগে আরটিপিসিআর এ করোনা টেস্ট করার কোনো প্রয়োজন বাংলাদেশে গোটা দুনিয়াতে কখনো ছিল না, এই জন্যই ল্যাব ছিল না। এটা প্রয়োজন দেখা দিয়েছে, যখন দিয়েছে তখন বাড়ানো শুরু করেছে। একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে যে যেটি বাস্তবতা আর কি, ধরেন আপনি টেস্টের সিরিয়াল দিলেন, সেই জায়গায় 5 দিন লেগে যাচ্ছে। আমার উপসর্গ আছে, আমার অবস্থা খুব বেশি ভালো না, আমি টেস্ট করতে চাই, আমার 5 দিন সময় লাগছে সিরিয়াল পেতে। অনেকের ক্ষেত্রে যেটি হচ্ছে ফলাফল আসতে আমি নমুনা দিলাম, তারপরে ফলাফল আসতে লাগছে আরো 5 দিন। 10 দিনের মধ্যে আমার অবস্থা যদি অনেক বেশি খারাপ হয়, আমাকে কোনো হাসপাতালও নিচ্ছে না। এই ভোগান্তি থেকে কোনো উত্তর মানে কি দেখেন আসলে এই ভোগান্তি থেকে? আমি এটা উত্তর দেই, খুব ভালো প্রশ্ন করছেন, উত্তর দেই। আপনি আমেরিকাতে এবং ইউকেতে খবর নেন, যারা ইমার্জেন্সি ফোন দেয় টেস্ট করার জন্য, তাদেরকে সাথে সাথে নিয়ে যায় কিনা। অনেককে 4 দিন 5 দিন ধরে ফোনে ঝুলিয়ে রাখে, ওয়ান আফটার অ্যানাদার, থাকেন আমরা আসবো, এবং বাসায় থাকেন এই ইনস্ট্রাকশন দেয়। 5 দিন পরে নমুনা নেয়, তারপর টেস্ট করে আরো 5 দিন পর। গোটা দুনিয়াতে একই অবস্থা। কিন্তু আমি হাসপাতালে গেলে আমি চিকিৎসাটা তো পাবো, আমার যদি অবস্থা খারাপ হয় আমার তো কোনো হাসপাতালে নিচ্ছে না, আমার ওই কোভিড-19 এর সার্টিফিকেট ছাড়া। হ্যাঁ, আমি তো উত্তরটা দিচ্ছি, আপনার প্রশ্নটা আমি শুনেছি। লেট মি ক্লারিফাই দ্য হোল থিং, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এখন জিনিসটা হচ্ছে যে আপনি দেখেন, আমাদের প্রত্যেক 100 জন টেস্ট করলে আমরা কয়জন পাচ্ছি হচ্ছে নেগেটিভ? 17 জন নেগেটিভ পাচ্ছি। পজিটিভ পাচ্ছি 17 জন, আর 83 জন নেগেটিভ পাচ্ছি। আইডিসিআর যেটা করে, যাদের পজিটিভ হয় তাদেরকে কিন্তু রেজাল্টটা কুইকার দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাদের নেগেটিভ হয় তাদেরকে একটু পরে দেয়, কারণ রেজাল্ট পাবলিশ করাটা একটা কিন্তু ব্যবস্থাপনার অংশ এবং কাজ। তো তারা কি করে, প্রায়োরিটি বেসিসে 17 জন মানুষ কিন্তু কুইকলি পায়, বা 83 জন মানুষ যারা মানে 100তে 83 বলছি, যারা ধরেন নেগেটিভ হয় তারা একটু দেরিতে পায়। এটা প্রায়োরিটাইজ করেছে, এটা পলিসির অংশ হিসেবে। কিন্তু প্রোটোকল হচ্ছে, আপনি যে মুহূর্তে টেস্ট করছেন তার মানে আপনি হয় সিমটম হয়েছে অথবা আপনি কন্ট্যাক্ট ট্রেসিং এ এসেছেন, যে কারণে আপনি টেস্ট করে রেজাল্ট পান বা না পান, আপনাকে কোভিড ইনফেক্টেড হয়েছেন এই প্রোটোকলই ফলো করতে হবে নেগেটিভ আসার আগ পর্যন্ত। এমন না টেস্ট করে ফেলেছেন, রেজাল্ট আসেনি বলে আপনি ঘোরাঘুরি করবেন না, আপনাকে ধরে নিতে হবে আপনার হতে পারে, আপনি ওই প্রোটোকল ফলো করবেন। আর হসপিটালের প্রশ্নটা যেটা করেছেন গুরুত্বপূর্ণ, এর মধ্যে আপনার যদি অন্য কোনো সমস্যা হয়, হার্ট বা কিডনি, হসপিটালে যেতে হবে, তখন আপনি অবশ্যই হসপিটালে যাবেন। এবং যে হসপিটাল আপনাকে নিবে না, সেটা বাংলাদেশ ছাড়া অন্য দুনিয়ার কোথাও এই ঘটনা ঘটছে না যে হসপিটাল রিজেক্ট করে। যে কারণে মন্ত্রণালয় থেকে ক্যাটেগরিক্যালি বলা আছে যে ডেফিনেটলি দিতে হবে, কেউ না বলতে পারবে না, কোন রোগীকে বলতে পারবে না যে সে তুমি যাও যে টেস্ট করে আনো। প্রত্যেকটা রোগীর রাইট এটা, তার যদি যে কোনো প্রবলেম হয়, যে হসপিটাল যাবে তাকে তারা দিতে হবে। যদি কোনো হাসপাতালে কাজ করে তাহলে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে, আমি যেটা মনে করি।
যদি কেউ ফুল থাকে সেটা অন্য জিনিস, কিন্তু কেউ যদি ধরেন কোভিড পেশেন্ট সন্দেহ করে নিচ্ছে না, এখন এটাকে অ্যালাউ করা যাবে না। কারণ ধরেন আজ থেকে 3-4 মাস আগে ডাক্তারদের একটা সুরক্ষার বিষয় ছিল, পিপির অভাব ছিল, কিন্তু এখন কিন্তু সেই অভাব নাই। আপনি কেন একটা পেশেন্ট কোভিড-19 ইনফেক্টেড হতে পারে এই ভয়ে আপনি তাকে, তার হার্টের অসুখ হচ্ছে বা কিডনির সমস্যা, তাকে আপনি নেবেন না? এটা তো হতে পারে না। যে কারণে গভর্নমেন্ট কিন্তু শক্ত ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা হসপিটালে নিতে হবে। কাজে নিচ্ছে না, এটাকে আমরা মেনে নিয়ে টেস্ট রেজাল্ট তাড়াতাড়ি করে এটা সমাধান করবো, সেটা আমি মনে করি না। মোহাম্মদ আরাফাত, জ্বর, শুধুমাত্র জ্বরের কথাই বলি, শুধুমাত্র জ্বর যদি 100 থাকে, 101, 102 এই উপসর্গেই হাসপাতাল নিচ্ছে না, অন্য হিসাব বাদ দিলাম, সেই জায়গায় মানে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়ার পরেও এই যে কোভিড-19 চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসলো না, সেই জায়গায় কি করার? এই বেসরকারি হাসপাতালগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারতাম আর তার মধ্যে, তাহলে তো চিকিৎসা ব্যবস্থায় একটু স্বস্তি আসতো, যতটা মানে একটু হলে তো স্বস্তি ফিরতো আসলে। সেই জায়গাটাতে আমি মনে করি এখানে একটা খুবই শক্ত অ্যাকশন নিতে হবে। এখন বারেবার বলা হয়েছে, অনুনয় বিনয় করা হয়েছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, তাদেরকে বকাঝকা করা হয়েছে, এবং তার ফলে অনেক হসপিটাল কিন্তু আবার শুনেছেও। কিন্তু তারপরেও যে হসপিটালগুলো শুনছে না, একটা রোগীর যার মানে মানবিক রাইট, মানে হিউম্যান রাইট টু গেট ট্রিটমেন্ট, এবং তাকে কোভিড সন্দেহ করে নিবেন একটা হসপিটাল এই কাজ যেটা করবে, তার বিরুদ্ধে শক্ত অবস্থা মানে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি ইমিডিয়েটলি। সেটা আমার অবস্থা। আরাফাত ভাই যে কথাগুলি বলছে, জি কথাগুলি ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা ঘটছে না। সেটা তো সবাই বলছে, সেটা ঘটলে তো আর কোনো সমস্যা থাকতো না। কারণ হসপিটালগুলি, এই যে প্রাইভেট হসপিটালগুলি যে নিচ্ছে না, এরা তো সব কমার্শিয়ালি সব জিনিস দেখছে, তারা তো এই জন্য নিচ্ছে না। আজিজ ভাই, এটা আবার ভালো বলা যাবে না, ভালো বলা যাবে না। আমার হসপিটালগুলোর অনেকে আবার নিচ্ছে, অনেকে নিচ্ছেন, এটা যেমন চাপাচাপির ঠেলায় ইদানিং নিচ্ছে। আপনার আনোয়ার খান মডার হসপিটালের কি করলো দেখলেন না? দেখুন প্রেসিডেন্ট জি, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ বলতে চাচ্ছিলেন। জি, আমি একটু এই ব্যাপারটা বলতে চাচ্ছি। জি, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ বলতে চাচ্ছিলেন। জি, আমি একটু বলতে চাচ্ছি। জি প্লিজ। হাসপাতালের চিকিৎসকরা রোগী এখন দিচ্ছে না, এই সিনারিওটা এখন গত এক সপ্তাহে একটা এক্সাম্পল দিতে পারবেন না। বাংলাদেশে এখন সব প্রাইভেট এবং সরকারি হাসপাতালে কোভিড নন কোভিড সবাই ভর্তি হচ্ছে না, এটার সঙ্গে একমত হতে পারছি না ডাক্তার এম এ আজিজ। আমি নিজেই উদাহরণ দিতে পারবো আপনাকে। নন কোভিড যারা ভর্তি হচ্ছে তাদেরকে হাসপাতালে, ইভেন অপারেশনের রোগী যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হওয়ার পরে তারা তার হাসপাতাল ম্যানেজমেন্ট কোভিড টেস্ট করছে, করার পরে কোন ওটিতে যাবে, কোভিড আর ওটি না নন কোভিড, সেখানে ব্যবস্থাপনা আছে। সুতরাং এই সিনারিওটা এখন আর হাসপাতাল, আপনি বলতে পারেন, আমি আমার উদাহরণটা শুনেন, আমি আরাফাত ভাই এক মিনিট, এম এ আজিজ আপনি বলবেন অধ্যাপক মোহাম্মদ আরাফাত বলতে চাচ্ছিলেন। জি, একজন বলতে হবে। এম এ আজিজ, আপনি চট্টগ্রামের সিনারিও দেখেন, সার্ভেইলেন্স টিম হওয়ার পরে, জনপ্রতিনিধিরা সবাই আসার পরে এখন চট্টগ্রামের সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আমি ডক্টর আজিজের সাথে এখানে একমত এই অর্থে যে, এবং প্লাবনের সাথে আমি একমত যে একটা সময় পর্যন্ত কিন্তু এই সমস্যা হচ্ছিল, বিভিন্ন হসপিটালে সমস্যা করছিল, এবং গণমাধ্যমে আমরা এগুলো রিপোর্ট দেখেছি। সরকারি তরফ থেকে বারেবার তাদেরকে বলা হয়েছে, এবং রিসেন্টলি কিন্তু এটা ইমপ্রুভ করেছে। আমরা যদি ঢালাও ভাবে বলতে থাকি, ধরেন এখনো 1-2 সপ্তাহ আগের তথ্য নিয়ে যে কোনো হসপিটাল নিচ্ছে না, এটা খুব অন্যায় হবে। হয়তো আমি মনে করি 1-2টা হসপিটালের ক্ষেত্রে ব্যত্যয় থাকলেও থাকতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ মেজরিটি হসপিটাল কিন্তু এখন ওই আমব্রেলার মধ্যে চলে এসছে, তাদেরকে কিন্তু আনা হচ্ছে। এখন দেখেন, এরকম একটা মহামারীতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, এটা নিয়ে অনেক ধরনের আতঙ্ক, এটা সেটা বিভিন্ন কিছু। তো সেখানে তো একটা সময় দিতে হবে, সময় নিয়ে ধীরে ধীরে আপনার জিনিসগুলোকে ফিক্স করতে হবে। আজিজ ভাই, আমাদের বিএনপির সাংবাদিক আজিজ ভাই, যেভাবে উনি বললেন, একটা সহজ সমাধান দিয়ে দিলেন, সবাই মিলে বসে সবাই ঝাঁপায় পড়বে, সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তো দুনিয়ার তাবৎ বড় বড় বিশাল পরমাণু শক্তিধর দেশগুলা, হাজার হাজার যাদের পরমাণু বোমা যাদের রাখা আছে, তারাই তো পাগল হয়ে যাচ্ছে। তাদের তো মনে হচ্ছে স্বাস্থ্য সেবা খাত একবারে নাই, ধ্বংস। সেদিন দেখলাম যে ইউকেতে মানে আমাদের একজন অনারেবল ডক্টর, উনি বলছিলেন বাংলা ভিশন টিভিতে একটা টক শোতে, যে তার আপন বোন বা সামথিং, যিনি নিজে একজন ডাক্তার, ইউকেতে ফোন করেছে জ্বর সিমটম নিয়ে টেস্ট করার জন্য। তাকে শুধু ফোনে বলছে, হোল্ড করে রাখছে এবং বলছে তুমি বাসায় থাকো, স্টে অ্যাট হোম 4 দিন ধরে, টেস্টই করছে না। সো এই বাস্তবতা তো তৈরি হয়েছে, এটা তো পসিবল না যে আমি সবকিছু ঠিক করে ফেলবো। এট দ্য সেম টাইম এটাও বলি
যে আমি কিন্তু দাবি করছি না প্লাবন যে এই শুরু থেকে এখন পর্যন্ত কোনো ত্রুটি ছিল না, কোনো বিচ্যুতি ছিল না, কোথাও কোনো ব্যর্থতা ছিল না। এটা অবশ্যই না, অবশ্যই ছিল, ব্যর্থতাও ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, বাট আমি বলছি এর মধ্যে প্রচেষ্টাও ছিল, চেষ্টাও ছিল, কমিটমেন্টও ছিল, এখনো আছে, এবং বিচ্যুতি ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টাও আছে, এবং সেটা কিন্তু এখনো চলছে। যে কারণে কিছু জায়গাতে আমাদের ব্যর্থতা থাকলে কিছু জায়গায় অ্যাচিভমেন্টও আছে। কেন এই ব্র্যাকের এক্সাম্পল দিচ্ছে আমাদের সাংবাদিক আজিজ ভাই, ব্র্যাক কি বলেছিল জুন মাসের মধ্যে 5 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে, তার কোন গবেষণা করে? কই তাদের রিপোর্ট এখন কোথায় গেল? তারপরে আবার অনেকে এখন যোগ করে বলে ও না, ওখানে তো এটাও বলেছিল সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে 5 লক্ষ লোক মারা যাবে। তাহলে তো তার রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে সরকার এত ভালো ব্যবস্থা নিয়েছে যে 5 লক্ষ লোক কেন তার ধারে কাছে লোক মারা যায়। মানে মনে হচ্ছে যে আজিফ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং মোহাম্মদ আরাফাত, আমি একটু যোগ করে আমার মাথায় যে বিষয়টি আসছে, মানে আপনি একটা গণমাধ্যমের পত্রিকার পাতায় বড় করে একটা ছবি গতকালকের অথবা আজকের হবে, একজন মামা তার ভাগ্নিকে কোলে করে নিয়ে মা সহ দৌড়াচ্ছে, 4টি হাসপাতালে ঘুরেছে, অ্যাক্সিডেন্ট রোগী, কোনো হাসপাতাল নেয়নি, এবং সেই ছেলেটা মারা গেছে, শিশু। আমি জাস্ট একটা এক্সাম্পল মাথায় আসলো, এবং আমি নিজেও কিন্তু ভুক্তভোগী, আমি সেই জন্য বিষয়টি আনলাম। সব হাসপাতাল অবশ্যই না, কিন্তু এখনও খুব যে পরিবর্তন হচ্ছে সেটিও বলা যাবে না, আশাব্যঞ্জক অবশ্যই, অন্তত গণমাধ্যম করবে আমার কাছে মনে হয় না। নিশ্চয়ই এই জায়গাটায় আমার প্রশ্নের জায়গাতে সরকার নির্দেশনা দেওয়ার পরেও কেন কোন সাহসে বেসরকারি হাসপাতালগুলো এরকম নির্দেশনা মানতে পারে, সেই জায়গাটাই নিশ্চয়ই সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। মোহাম্মদ আমাকে উদাহরণ দিতে দেন না, খালি সারা যে দেশে ইনফেক্টেড বেশি সেই উদাহরণ দিলে তো হবে না, আরো দেশ তো আছে। জাপানে আমার এক আত্মীয় আছে, তার জ্বর আসছে, টেলিফোন করছে, তাকে গাড়িতে নিয়ে গেছে, তাকে দেখে যে সে কোভিড আক্রান্ত না, তাকে আবার বাড়িতে ফেরত দিয়ে গেছে। এ দেশে তো আছে, ভিয়েতনাম আছে, দক্ষিণ কোরিয়া আছে, আমাদের এখানে ছোট ছোট দেশ আছে। বাংলাদেশ, আমরা আমার দেশের কথা ভাববো, আমাদের ব্যর্থতাটা কি সেটাই ভাববো। আর চিকিৎসার কথা যে বলছে এখন পাবেন না, আমি নিজে রোগী, আমার কথা শোনেন, আমি নিজে গেছি, আমার একটা ছোট অপারেশন দরকার, আমাকে বলতে পারে না, আমার পরিচিত ডাক্তারের কাছে গেছি, বলতে পারে না যে ভাই এখন করোনা, এখন হবে না, টেস্ট করে আসেন। আমাকে বলে কি 2 সপ্তাহ পরে আসেন, খুব কায়দা করে বলে দিল 2 সপ্তাহ পরে আসেন। এটার অর্থটা কি? আমাকে নেওয়া হলো না। হ্যাঁ, সুতরাং এটা হলো মানুষ বুঝেও কথা, এখনো এই অবস্থা চলছে। সুতরাং এখনো যে পুরো চলে গেছে তা না, যা প্রাইভেট হসপিটালের ম্যানেজমেন্ট যা দেখাইছে তারাই মূলত দায়ী এই স্বাস্থ্য ব্যবস্থা। দেখুন প্রাইভেট হাসপাতালগুলোর যেটা বলছেন আপনি, প্রাইভেট হাসপাতালগুলো একটু দেরিতে শুরু করার পিছনে কারণ আছে। প্রাইভেট হাসপাতালগুলোর তাদের জনবল, আনুষ্ঠানিক অনেক ব্যাপার এই সরকারি হাসপাতালের মতো না, তাদের এইটা গুছিয়ে নেওয়ার জন্য একটু সময়ের দরকার ছিল। আর আপনি যেটা কমার্শিয়ালের কথা বললেন, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো চিকিৎসার সব দায়িত্ব সরকার নিচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলোতে এই পিপি, এই অক্সিজেন, অন্যান্য চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র, জনবল ও বৃদ্ধি, এই চিকিৎসকদের বেশি পরিমাণ টেকনোলজি, নার্সও বেশি নিতে হয়, সেই প্রকার তাদের টাকাও খরচ হচ্ছে বলছে, সেই কারণে তাদের খরচও বেশি হচ্ছে। সুতরাং এটা কমার্শিয়াল দৃষ্টিতে দেখলে হবে না, ব্যাপারটা বুঝতে হবে। আপনারা যে কোনো রোগের চিকিৎসা নিলে সাধারণ ওই সরকারি হসপিটালের সাথে তুলনা না, যে পরিমাণ টাকা নেন ওই পরিমাণ টাকা দেওয়া রোগীও তো কিছু আছে, আপনারা নিলেন না কেন রোগী? জি, এই তর্ক আসলে শেষ হবে না। আমি আজিজ, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আমরা এই তর্ক এখানে শেষ করতে চাই। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আপনার আসলে প্রত্যাশার জায়গাটা কি? আসলে একজন সাধারণ রোগী হিসেবে হাসপাতালগুলো আসলে কিভাবে ট্রিট করবে, আমি একটু আপনার নাগরিক হিসেবে প্রত্যাশা জানতে চাই। মোহাম্মদ আরাফাত শুনতে পাচ্ছেন? না, এখন শুনতে পাচ্ছি। জি, আমি একটু জানতে চাই সাধারণ নাগরিক হিসেবে এই যে বেসরকারি হাসপাতাল বলি আর সরকারি হাসপাতাল বলি, এই যে ক্রাইসিস টাইম, মানে কি ধরনের আচরণ আশা করেন? অন্যান্য দেশে এক্সাম্পলও তো আছে। দেখেন, প্রথম দিকে কিন্তু ডাক্তারদের আমেরিকাতে, ইংল্যান্ডে, স্পেনে, ইটালিতে আপনার প্রোটেকশন যেটা পিপির অভাব ছিল, তারা কিন্তু বিন ব্যাগ করে কাজ করেছে। তাদের অনেকে আপনার মানে বাসাতে এই গার্মেন্ট কাপড় দিয়ে আপনার মাস্ক বানিয়ে কাজ করেছে। বাংলাদেশেও ফোর ফ্রন্টে অনেক ডাক্তাররা, যাদেরকে আমি স্যালিউট করি পার্সোনালি, যারা কিন্তু ফোর ফ্রন্টে থেকে সাহসিকতার সাথে মোকাবেলা করেছে। কাজে আমি যেটা মনে করি, এখানে ইতিবাচক দিক যেগুলো যেমন আছে, আবার কিছু কিছু নেতিবাচক খুব জঘন্য এক্সাম্পলও তৈরি হয়েছে, যেটা আমাদের কাছে ধরেন আজ থেকে 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 1 মাস আগে হোক, বা এখনো 2-1টা ব্যর্থ যেগুলো আছে,
সেটা খুবই নেক্কারজনক এবং দুঃখজনক, এবং আমি মনে করি সেই এক্সাম্পল গুলোতে আবার ঢালাও ভাবে পুরো সিস্টেমকে আবার দায়ী করা যাবে না। কাজেই আমি মনে করি আমাদের এখানে স্পেসিফিক হওয়া দরকার এবং যেখানে ব্যর্থ হয়ে আছে এটাকে অ্যাড্রেস করে ইমিডিয়েটলি সলভ করা উচিত, এবং সেই প্রচেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে আছে এবং ডক্টরস কমিউনিটি থেকেও আছে। আপনি দেখেন ডক্টরস কমিউনিটির একজন এই চিটাগং শহর থেকে 2 কিলোমিটার অদূরে বিদেশে থাকে সেই ছেলে, হ্যাঁ, সে বাংলাদেশে এসে গত আপনার 3 মাস ধরে সে ফ্যামিলি সব ছেড়ে দিয়ে ফিল্ড হসপিটাল বানিয়ে রোগীদের সেবা দিচ্ছে। তো এরকম ডাক্তাররা তো বাংলাদেশে আছে। কাজে আপনাকে মানে ভালো মন্দ দুটোই, আপনার যেখানে ভালো সেটা ভালো বলতে হবে, যেখানে সমস্যা আছে সেটা বলতে হবে। কিন্তু আমরা যদি ঢালাও ভাবে সব পলিটিসাইজ করি, রাজনৈতিক কারণে সব ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল। জাপানের উদাহরণ দিচ্ছেন, বাংলাদেশেও আমি এরকম উদাহরণ দিতে পারবো। ফোন দেওয়ার আধা ঘন্টার মধ্যে চলে এসছে আইডিসিআর থেকে, এসে আপনার নমুনা নিয়ে তারপরে গেছে, 2 দিনের মাথায় রিপোর্ট দিয়েছে, এবং কোনো ভিআইপি না, খুব সাধারণ একজন মানুষের। তো এরকম করেছেন। এই যে 5 লক্ষের মতন কাছাকাছি যে টেস্ট করেছে, পার হেড বাংলাদেশ গভর্নমেন্টের 10 থেকে 12,000 টাকা খরচ হয় একটা টেস্টের পিছনে। পুরোটা ফ্রি অফ কস্ট বাংলাদেশ গভর্নমেন্ট টেস্ট করে দিচ্ছে না। তো এইগুলো তো আপনি দেখতে হবে। এগুলো তো একেবারে, আমেরিকাতে তো অনেক টেস্টে টাকা নাই, প্রাইভেট হসপিটালগুলি টাকা খরচ করে টেস্ট করে, তারপরেও টেস্ট করতে পারছে না। কাজে আপনি জাপানের একটা এক্সাম্পল দিচ্ছেন, জাপানিজরা কি করেছে। আপনি বাংলাদেশের প্রস্তুতির কথা বলছেন, জাপানিজরা মার্চ মাসেও চেয়েছিল ওদের এই যে আপনার সামার অলিম্পিকটা করে ফেলার চেষ্টা করেছিল। তারপর গোটা বিশ্ব যখন বললো না, কে পার্টিসিপেট করবে না, তখন তারা ওখান থেকে সরে আসলো। মার্চেও তারা ভাবছিল, আপনি এখনকার ওই খবরগুলি ঘুরিয়ে দেখেন, রিওয়াইন্ড করে দেখেন, যে তারা নাকি অলিম্পিক করবে। আর ভিয়েতনামের কথা যেটা বলছেন, ভিয়েতনাম, থাইল্যান্ড, এরা কিছু আদার লাইফস্টাইলের কিছু অ্যাডভান্টেজ পেয়েছে তার আগে থেকে। মোহাম্মদ আরাফাত, আমরা একেবারেই খুব বেশি সময় হয়তো পাবো না। আমি একটা বিষয় একটু পয়েন্ট আউট করতে চাই, সেটি হচ্ছে যে এখন সংক্রমণের যে অবস্থা, বেশ খারাপ অবস্থা বাংলাদেশে, সেটি মানতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারা বলছেন যে এটি আসলে এমনি অনেকেই একটা ধারণা তৈরি হয়েছে যে একটা পর্যায়ে গিয়ে এটা পিক থেকে নিচে নামা শুরু করবে সংক্রমণ মৃত্যুর হারটা। সেক্ষেত্রে যেসব সিদ্ধান্ত আসছে সেগুলো বাস্তবায়নের জন্য মানে সবচেয়ে কোন জায়গায় নজর দেওয়ার দরকার মনে করেন, আমরা যাতে ফেল না করি সিদ্ধান্ত বাস্তবায়নের জায়গাটায়? এটা খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভাইরাসকে আপনার এখন কন্টেইন করতে হবে। আপনি যদি একে আটকে দিতে না পারেন, এটা যদি বাড়তে থাকে, তাহলে একটা পর্যায়ে আমার মেডিকেল সিস্টেম ওভারওয়েলমড হয়ে যাবে। তখন সাধারণ রোগীরা জেনুইনলি, এখন ধরেন মানে জায়গা থাকলেও ফেরায় দেওয়ার যে এক্সাম্পলের কথা বলছেন, 1-2টা হয়, তখন জায়গাই থাকবে না। কাজে করোনা আক্রান্ত রোগীর চাইতে আপনার সাধারণ রোগীও অনেকের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। যে কারণে সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাপোর্ট করি। জোনাল যে সিদ্ধান্তটা নিয়েছে, এখানে খুব স্ট্রিক্টলি এই লকডাউনটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটাকে রিডিউস করতে হবে, রিডিউস করে কন্টেইন করে একটা জায়গায় আনতে হবে। কেন? যাতে হেলথ সিস্টেমটা ওভারওয়েলম না হয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু দিনরাত 24 ঘন্টা খাচ্ছে, আমাদের ডাক্তাররা 24 ঘন্টা খাচ্ছে। কতগুলো ডাক্তার ইনফেক্টেডও হয়েছে, আমাদের পরিচিত জনের মধ্যে অনেকে হয়েছে। কাজে আপনি যদি দেখেন তাদের উপরে যে এই প্রেশারটা চলে যায়, তখন কিন্তু তারাও কিন্তু এই সেবাটা দিতে পারবে না। কাজে এটা কন্টেইন করার কোনো বিকল্প নেই। যে কারণে আমি মনে করি আমরা সবাই মিলে আসেন, এই যে জোনাল পলিসিটাকে সবাই চেষ্টা করি এটাকে প্রপার ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশনে সহায়তা করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, যে আপনার নিজের প্রয়োজনে আমাদের এখন এই যে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা উচিত, তাহলে আমরাই বিপদে পড়ব। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আমি একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণমাধ্যমে 2টি খবর, জাস্ট এই বিষয় নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ মতামত জানতে চাই। একটি হচ্ছে যে নমুনা না দিয়েও তিনি করোনা পজিটিভ, এটি হচ্ছে মাদারীপুরের একটি ঘটনা। কেউ একজন ভুলে তার নাম্বার দিয়ে, সে নিজে পজিটিভ কিন্তু অন্যজনের নাম্বার, সে কারণে যার মোবাইল নাম্বার তিনি করোনা পজিটিভ হয়েছেন এবং এলাকায় জানাজানি হয়ে গেছে, তিনি বেশ বিপাকে পড়েছেন। একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ায় 5 দিন করোনা পরীক্ষার কোনো ফলাফল পৌঁছেনি, যেটি হচ্ছে যারা নমুনা দিয়েছেন, উপসর্গ আছে, তারাও বেমালম ঘুরে বেড়াচ্ছেন। কতটা ঝুঁকি দেখছেন এই জায়গাটায়? ধন্যবাদ। প্রথম যেটা বললেন, এটা আসলে ভুল হয়ে গেছে, যেটা যারা একজন আরেকজনের নাম্বার দিয়ে, সেটা আসলে ভুল বলবো এটা। আর ব্রাহ্মণবাড়িয়ার যেটা বলেন, আমি একই সিনারিও বলবো, যে একটু আগে ডক্টর আফাস সাহেব বললেন যে আমাদের আসলে টেস্টের এত বেশি বাড়ছে, জনগণও খুব আসতেছে, পার্টিসিপেট করতেছে, পরীক্ষা করাচ্ছে, আমাদের টেস্টিং ফেসিলিটিতে বাড়ছে, সেই তুলনায় আরো বেশি আসতেছে পরীক্ষার জন্য, একটা লোড হয়ে যাচ্ছে এবং সেটা তো কাজ করছে অনেক জায়গায়। আমি জানি 2-3 শিফটের দিন কাজ করতেছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। কিন্তু আমি একটু সাংবাদিক আজিজ ভাইয়ের ব্যাপারটা একটু বলতে চাই। আমরা আসলে এই মহামারী ক্রাইসিসে আমরা অনেক সমালোচনার দিক, সব থেকে ভালো জিনিসের সমালোচনা হয়, কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনেকের দিকে আমাদের দেশে সমালোচনা করছে। তারা কিন্তু জনগণের পাশে আসে না, তারা সবসময় জনগণকে বিভ্রান্ত করছে এবং
এই জন্যই কিন্তু জনগণ বিভ্রান্তি, অনেকে মাস্ক পরে না, অনেকে বাইরে আসতেছে। সুতরাং এই জায়গাটায় বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিন্তু তারা পালন করছে না। আমরা অনেক সময় অনেকে বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দেরও বক্তব্য শুনে, এবং সেটা শুনে কিন্তু আমরাও বিভ্রান্ত হই অনেক সময়। এটা ঠিক না। এই জায়গাটায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা একদম উচিত না। কারণ আপনারাও নিজেরাও বলেন যে করোনার কোনকে রাজনৈতিক দল করে কাউকে ছাড়বে না, কিন্তু আমার এই সমালোচনা করে করা, সমালোচনা হইতেই পারে। আজকে এই প্রেক্ষাপটে ডাক্তাররা কিভাবে কাজ করছে, সরকার কি ম্যানেজমেন্ট করতেছে, এই চিকিৎসার ক্ষেত্রে কি করতেছে, সার্বিক 17 কোটি মানুষের জন্য ফুড সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটির জন্য কি কি কাজ করছে, কি কি পদক্ষেপ নিচ্ছে, সমন্বয়িত যুদ্ধ, মহামারী, বন্যা, খরা, এগুলোতে তো সমন্বয়হীনতার অভাব কিছু থাকবেই। এটা নতুন কিছু না। পৃথিবীতে আমাদের দেশ বাংলাদেশ অন্য গ্রহের দেশ না, এই সব দেশেই থাকবে, সব সময় সর্বযুগেই থাকবে। সুতরাং আমি যখন একজন কনসিয়াস পারসন হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে আমি যখন একটা দেশের সমালোচনা করবো, তখন প্রেক্ষাপটটা বুঝতে হবে, আমার সমালোচনার বেশটা বুঝতে হবে, যুক্তির সংগতি বুঝতে হবে। জি, আমরা একেবারে শেষ করতে চাই। এম এ আজিজ নিশ্চয়ই শুনছিলেন, রাজনীতি, বিরোধী পক্ষের রাজনীতিরা কোনো রকম দায়িত্ব পালন করছে না, বিভ্রান্তি তৈরি করছে। এম এ আজিজ হচ্ছে যে এই করোনাটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয় নাই, এই করোনাটা বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছি, এজন্যই আমি ক্ষুব্ধ। অর্থাৎ এটা নিতান্তই সরকারের ব্যর্থতা। করোনা সারা বিশ্বে সারা বিশ্বই ব্যর্থ। তাইলে পৃথিবীর কোন দেশে 212টা দেশে এই করোনা ছিল না? না, সব দেশে না, কোন দেশে অনেক দেশ দিতে পারছে, তার মতো আমি হতে পারলাম না কেন? তার মতো আমি হতে পারি? আপনি খালি খারাপটার ধরুন কেন, ভালোটা সবার মতো হইতে পারে না ভাই, বলেন আপনি। আমাদের সবার মতো হইতে পারে না। আমরা 3 মাস পরে স্টেপ নিতে পারলাম না, আমরা করোনা ঢুকাই দিলাম 3 মাস পরে। আর আপনি যেটা বললেন যে সবাই সমালোচনা ব্যর্থতা রাজনৈতিক দল সরকারে আছে, সমালোচনা হবে। তবে রাজনৈতিক দলের যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে আমি বলবো নরেন্দ্র মোদী, সেও কিন্তু কাজ শুরু করার আগে সোনিয়া গান্ধীর সাথে কথা বলেছে। বাংলাদেশে এই কালচার নাই, সুতরাং এই সমস্যা থাকবে। আমাদের যেটা বলছেন এখনো যে বলছেন, এখনো যত যেসব ডিপেন্ডেবল ডাক্তার, সিনিয়র ডাক্তার, এখনো প্রায় অধিকাংশই তারা চেম্বারেই বসে না। এখনো খালি জুনিয়র ডাক্তাররা যারা মোটামুটি এই যে আপনাদের এই বয়স থেকে তারা নামছে, পুলিশ, আপনারা, আর্মি, সাংবাদিক, এরাই তো এফেক্টেড। দেখেন সিনিয়র ডাক্তাররা যারা চেম্বারে বসে, তারা তো চেম্বারে বসে রয়েছে। এখন আপনারা বলছেন টেলি যোগাযোগে ইয়ে করা। আমরা একেবারে শেষ করছি। আমরা একটু অধ্যাপক মোহাম্মদ আরাফাতকে দিয়ে শেষ করতে চাই। শুনতে পাচ্ছেন এখন? কেউ টাকা নেয় না, এটা বলেন না। মোহাম্মদ আরাফাত শুনতে পাচ্ছেন? অধ্যাপক মোহাম্মদ আরাফাত শুনতে পাচ্ছেন এখন? আপনি যাই বলেন, আমি জি এম এ আজিজ, ডাক্তার এম এ আজিজ, আমরা একেবারে শেষ পর্যায়ে এম এ আজিজ দুইজনই বলবেন একটু সংক্ষেপে। আমরা আসলেই সামনের দিকেই তাকাতে চাই, পিছন দিকে যা হয়েছে আমরা নিশ্চয়ই স্বস্তি খুঁজতে চাই সামনে। লকডাউন হচ্ছে, এম এ আজিজ একটু জানতে চাই আপনার প্রত্যাশার জায়গাটা কি? অনেকে এই জায়গায় আশা খুঁজছেন। লকডাউন হচ্ছে, অনেকে বলছেন যে এটা যদি প্রপারলি মানে আসলেই বাস্তবায়িত হয় সেক্ষেত্রে সুফল আসবে। আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। পূর্ব রাজাবাজারে আটকে রাখছেন, পাশে ধরেন এই যে আমাদের এই অঞ্চল পুরা আছে একদম, সেই পাট্টার থেকে খিলগা, পাট্টা, সবগুলোর এই যে লিক যে হয়েছে, এগুলো সব রোড জোনের মধ্যে আছে। তা আপনি একটা জায়গা ক্লিয়ার করলেন, অল্প জায়গা, পাশের থেকে সংক্রমিত হলো আপনার 600, ওই যে বললাম না পত্রিকা ছাপছে 6 কোটি মোবাইল প্রতিদিন মুভ করে, মোবাইল নিয়ে সারা দেশে তো ঘুরতেছে। এটা তো চেক হবে না খণ্ডখানি, একবারে ছাড়া, ক্র্যাশ প্রোগ্রাম ছাড়া এই মুহূর্তে এটাকে চেক দেওয়া সম্ভব না। জি, আমরা একেবারে শেষ করব। অনেক ধন্যবাদ। আপনি আসলে এই জোনভিত্তিক লকডাউনে আশা দেখছেন না। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আমরা একেবারে শেষ পর্যায়ে কতটা আপনি আশাবাদী যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় লকডাউন? দেখুন, এই যে জোনাল যে পলিসি, এই পলিসিতে যদি জনগণ সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে এবং সরকার যদি যথাযথভাবে সেই লকডাউনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা এই করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং সংক্রমণের হার অনেক কমে আসবে। আমিও ডক্টর আজিজের সাথে এখানে একমত যে
সরকারের ইমপ্লিমেন্টেশনটা যদি স্ট্রিক্টলি হয়, যেটা হওয়ার সম্ভাবনা অনেক আছে, এবং একই সাথে জনগণের কাছ থেকে যদি সচেতনতা এবং সহযোগিতা পাওয়া যায়, এটা সফলতার সুযোগ আছে। তবে আমাদের সাংবাদিক এম এ আজিজ ভাই জোনাল পলিসি সম্বন্ধে ওনার কোনো ধারণাই নাই। আমার মনে হচ্ছে পলিসিটা উনি দেখেননি, যে কারণে উনি এখনো ভুল বুঝে আছেন। উনি ভাবছেন প্রোগ্রামের কথা বলতে, ক্যাশ প্রোগ্রাম কি আমরাও বুঝি না, আমরা বুঝি না পৃথিবীর কোনো এপিডেমিক। আমি বোধহয় আপনাকে আগে বলেছিলাম, আপনার মাথায় ধরে নাই। আই ডাউট ইট। মাথায় শোনেন, আমি পূর্ব রাজাবাজারের লকডাউন তো আপনি শোনেন, আমি তো বুঝি নাই। আমি আমারটা বোঝেন, আপনি বুঝেন না, আপনারটা আমি বুঝি নাই, আমারটা বোঝেন। পূর্ব রাজাবাজারে যখন লকডাউন ঘোষণা করে, অনেক লোক, আমার আত্মীয় অনেক লোক ওখান থেকে যারা সংক্রমিত ওখান থেকে চলে গেছে। এখন একটা ক্যাম্প খুলে বসে আছে, অনেকে তো এখন টেস্ট করাইতে চায় না, তারা তো আসে না। যারা উৎসাহী হয়ে আসে, আপনি একই কথা একবার বলেছেন। হ্যাঁ, এটার প্রেক্ষিতে বলেছি যে আপনি এটা সম্বন্ধে আপনার ধারণা নাই। এটা যখন আসবে অফিসিয়াল ডিক্লারেশনের পর আপনি দেখলে বুঝতে পারবেন, আপনার ধারণাটা বদলাবে আশা করি। সেটা হচ্ছে রাজাবাজারে যেহেতু এটা পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, যে কারণে ওইখান থেকে অনেকে বের হতে পেরেছে। কিন্তু যখন আপনার ফুল ফ্লেজেড রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনে চলে যাবে পুরো সিটি, তখন রেড জোনগুলো এমন স্ট্রিক্টলি লকডাউন হবে যে যা রেড জোন থেকে বের হতেই পারবে না, এখান থেকে বের হতেই পারবে না। সেটাই পলিসি। জি, আমরা আসলে সেই আশাই করতেছি। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ আরাফাত, এম এ আজিজ, ডাক্তার এম এ আজিজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সেই আশাই করতে চাই, যেসব জোন ভিত্তিক লকডাউনে সরকার যাচ্ছে, গ্রিন, ইয়েলো, রেড জোনে যাচ্ছে, সেসব বিষয় যেসব সিদ্ধান্ত আলটিমেটলি সরকার নেবে সেগুলো যাতে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় এবং মানুষের সচেতনতাও সেজন্য জরুরি। সবচেয়ে জরুরি সব পক্ষের মধ্যে আসলে সমন্বয়। আমরা সেই আশাটা করতে চাই, আসলে স্বস্তি পেতে চাই পুরো বিশ্ব জুড়ে আসলে বাংলাদেশ। অনেক ধন্যবাদ। এই ছিল নিউজরুম সংলাপ। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।